আমাদের সকাল থেকে সন্ধ্যা কাটে ট্রাফিক জ্যামে। ঢাকা শহরের বেশিরভাগ মানুষই এর শিকার। আমরা জাতি হিসেবে কতটা সভ্য সেটা দেখতে চাইলেও রাস্তার দিকে তাকাতে হবে। এই এত মেট্রো রেল, ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা সত্ত্বেও যানজটের কোনো পরিবর্তন কেন হচ্ছে না? ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বেও রাস্তায় এত লাইসেন্সবিহীন গাড়ি কিভাবে চলছে? ট্রাফিক পুলিশকে ঘুষ দিয়ে বাংলাদেশে কী করা যায়? কী কারণে মূলত এই ট্রাফিক জ্যাম বেঁধে থাকে এবং এর সমাধান কিভাবে? এই ট্রাফিক জ্যামের আদ্যপ্রান্ত নিয়ে আলোচনা করব আজকে আমরা। চলুন শুরু করা যাক। ঢাকার এই যানজট আজ থেকে শুরু হয়নি, এটি শুরু হয়েছে অনেক আগে থেকেই। 1610 সালে যখন মুঘল সম্রাটরা ঢাকাকে রাজধানী করে, তখন থেকেই মূলত ঢাকামুখী মানুষ। তখন থেকেই শিল্প, সংস্কৃতি, অর্থনীতি সকল ক্ষেত্রে ঢাকা অনেক এগিয়ে। এছাড়াও 1980 সালের পর থেকে ঢাকা হয়ে আসে একটি সেন্টার, যা বাংলাদেশের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এর ফলে সারা বাংলাদেশের মানুষ ঢাকা কেন্দ্রিক কাজ করতে শুরু করে। মূলত এখান থেকেই যানজটের শুরু। একটি জরিপে দেখা গেছে 1980 সালে যেখানে ঢাকায় মানুষ বসবাস করত 30 লক্ষ, বর্তমানে সেখানে বসবাস করে 1,02,00,000। আসলে জনসংখ্যা খুব বেশি যে সমস্যা সেটাও না, মূলত সমস্যা হচ্ছে পরিকল্পনা। ব্রিটিশরা যখন ঢাকা শহরকে গড়ে তুলেছিলেন তখন তারা কল্পনাও করেননি যে এখানে 1,02,00,000 মানুষ কখনো বসবাস করবে। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লোকাল বাস। এই যে লোকাল বাসগুলো যানজটের জন্য অন্যতম দায়ী, কারণ এদের কোনো নির্দিষ্ট স্টপেজ নেই। এরা যেখানে সেখানে দাঁড়ায় এবং যাত্রী নামায় এবং যাত্রী তোলে। এমনকি দেখা গেছে রাস্তার মাঝখানে দীর্ঘ সময় দাঁড়িয়ে তারা যাত্রীকে নামাচ্ছে এবং যাত্রীকে তুলছে। এছাড়াও ট্রাফিক পুলিশদের দুর্নীতি, ঘুষ নেওয়া ও লাইসেন্সবিহীন গাড়িকে ছেড়ে দেওয়া যানজটের অন্যতম কারণ। এছাড়াও যানজটের অন্যতম কারণ হচ্ছে ব্যক্তিগত প্রাইভেট কারগুলো। এক জরিপে দেখা গেছে ঢাকা শহরের 70% রাস্তা দখল করে থাকে মাত্র 15% মানুষের জন্য, কারণ তাদের প্রত্যেকের জন্য একটা করে গাড়ি লাগে এবং বাকি 30% জায়গা বরাদ্দ থাকে 85% মানুষের জন্য। এখান থেকে বোঝা যায় যদি ঢাকা শহরে প্রাইভেট কার বা ব্যক্তিগত গাড়িকে কমানো যায় তাহলে যানজট অনেকটা নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়াও যানজটের অন্যতম কারণ হচ্ছে সেন্ট্রালাইজেশন। ঢাকা বর্তমানে বাংলাদেশের কেন্দ্রে পরিণত হয়েছে। আপনার একটা উন্নত চিকিৎসা লাগবে, আপনাকে ঢাকাতে আসতে হবে। সরকারি চাকরির পরীক্ষা দিবেন, আপনাকে ঢাকাতে আসতে হবে। এক কথায় সকল কাজ ঢাকা কেন্দ্রিক। এগুলোকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। বিভাগীয় পর্যায়ে এই সুযোগ সুবিধাগুলো যদি তৈরি না করা যায় তাহলে কখনোই এই যানজটের সমস্যার সমাধান হবে না। আসুন এবার একটু ফলাফল সম্পর্কে জানা যাক। যে অর্থনীতির কারণে ঢাকাকে কেন্দ্র পরিণত করা হয়েছে, সেই অর্থনীতির ওপরে যানজটের ব্যাপক প্রভাব পড়ে। এক জরিপে বিশ্বব্যাংক দেখিয়েছে প্রতি বছর ঢাকাতে 3 থেকে 5 বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয় এই জ্যামজটের কারণে। এছাড়াও আরেক জরিপে দেখা গেছে 2018 সালে যেখানে জ্যামজটের কারণে ক্ষতির পরিমাণ ছিল 37,000 কোটি টাকা, সেটা 2 বছরের ব্যবধানে 2020 সালে হয়েছে 56,000 কোটি টাকা। এই যে এত ক্ষতি, এগুলো কখনোই পোষানো সম্ভব নয় যদি আমরা পরিকল্পিতভাবে যানজট নিয়ন্ত্রণ করতে না পারি। আরও করুণ চিত্র তুলে ধরা যাক। যদি এই জরিপটা আপনি দেখেন যে 2007 সালে ঢাকার যানবাহনের গতি ছিল 21 কিলোমিটার পার আওয়ার, যা বর্তমানে 4.8 কিলোমিটার পার আওয়ার। আপনি ভাবতেও পারবেন না একজন সুস্থ স্বাভাবিক মানুষ ঘন্টায় 5 কিলোমিটার পার আওয়ারে হাঁটতে পারে। তার মানে ঢাকা শহরের যানবাহনের গতি হাঁটার থেকেও স্লো। সাধারণত কোনো জায়গায় যেতে আপনার যে সময় লাগবে তার 55% সময় আপনাকে কাটাতে হবে জ্যামজটে অবসর বসে। এছাড়াও আমরা যেই শ্বাস বা অক্সিজেন নিয়ে থাকি সেই শ্বাসকষ্টে মানুষ ভুগছে যানজটের কারণে। কারণ অনেকগুলো গাড়ি যখন একটি জায়গায় অবস্থান করে সেখানে প্রত্যেক গাড়ির ধোঁয়া এসে শ্বাসকষ্টর জন্য যেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, মিথেন গ্যাস প্রয়োজন সেগুলো নির্গত করে। এখন আসুন সমাধান কোথায়? আমরা এবার সমাধান খোঁজার চেষ্টা করি। 1 নম্বরে সমাধান, ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে।
যত বড় বড় অফিস আদালতের হেড অফিস আছে বা মন্ত্রণালয় আছে সবগুলো যে ঢাকাতে হতে হবে এমন না, বিভাগীয় পর্যায়ে এগুলোকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। এছাড়াও ঢাকার ভিতরে যে দূরপাল্লার গাড়িগুলোকে ঢোকে তাদের জন্য আলাদা বাইপাস রাস্তার মাধ্যমে অন্যদিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আমি মনে করি এগুলোর পাশাপাশি আমাদের মানসিকতাকে ঠিক করতে হবে, কারণ আপনি যতই 20 কিলোমিটার 30 কিলোমিটার উপর দিয়ে ফ্লাইওভার মেট্রো রেল করেন না কেন, যদি মানসিকতার উন্নয়ন না করতে পারেন তাহলে কখনোই এই যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মানসিকতা উন্নয়ন করতে হবে তাদের যারা রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে যাত্রীদেরকে গাড়িতে তোলে। এছাড়াও মানসিকতা উন্নয়ন করতে হবে সেসব ট্রাফিক পুলিশদের যারা ঘুষ নেওয়ার মাধ্যমে লাইসেন্স ছাড়া গাড়িগুলোকে ছেড়ে দেয়। এছাড়াও মানসিকতা উন্নয়ন করতে হবে আমাদের যারা আমাদের সফলতাকে একটা গাড়ি দিয়ে বিবেচনা করি। আসুন আমরা সকলেই একটি সুন্দর পরিবেশে লোকাল বাসে গণপরিবহনে একসাথে চলাচল করার চেষ্টা করি, তাহলে দেখবেন যানজট অনেকটাই কমে গেছে। এইগুলো পরিকল্পনা করা কঠিন মনে হলেও অসম্ভব নয়, কারণ আমরা দেখেছি যখন শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য ঢাকার যানজট অনেকটাই নিয়ন্ত্রণে গেছিল। এজন্য আমি বলতে পারি সঠিক পরিকল্পনা ও সততা যদি থাকে তাহলে অবশ্যই সমাধান করা সম্ভব। রয়্যাল এনফিল্ড এটা তরুণদের কাছে ঐতিহ্য এবং লাইফস্টাইল। এই রয়্যাল এনফিল্ডের জন্ম কিভাবে, এর ইঞ্জিনগুলো কত শক্তিশালী, কতটি দেশে এর কারখানা আছে, কতটি দেশে এটি ব্যবহার করা হয়, এ সম্পর্কে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখে আসুন। এবং আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।